গুমের মামলায় কঠোর নিরাপত্তায় অভিযুক্ত সেনা কর্মকর্তা সহ আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকাল 7টার পর সেনা কর্মকর্তাদের বিশেষ প্রিজন ভ্যানে আদালতে আনা হয়। আদালত এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিষয়ে আদেশ দিতে সকালেই বসবে আদালত। এজন্য নেওয়া হয়েছে প্রশাসনিক প্রস্তুতি। ভোর থেকেই হাইকোর্টের মাজার গেটের বাইরে বাড়ানো হয় পুলিশের উপস্থিতি। রয়েছেন বিজিবি ও র্যাব সদস্যরা। এছাড়া ট্রাইব্যুনালের ভেতরে এপিবিএন সদস্যদের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। গত 8 অক্টোবর গুমের 2 মামলায় শেখ হাসিনা, ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক সহ 30 আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এ নিয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, বিচারিক কার্যক্রম শুরু হয়েছে কিনা, এখন পর্যন্ত সবশেষ কি আছে আপনার কাছে? আদালত বসেনি, কিছুক্ষণের মধ্যে আদালত বসবে এবং এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যেই 15 সামরিক কর্মকর্তাকে এখানে আনা হয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গারদখানা, যেখানে আসামিদেরকে এনে নিচতলায় রাখা হয় সেখানে, এবং তারা সেখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আদালত বসবে ট্রাইব্যুনাল 1-এর ওপরে, অর্থাৎ যে এজলাস কক্ষ 1-এর, সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আজকে যেই 15 কর্মকর্তাকে হাজির করা হয়েছে তার মধ্যে যারা রয়েছেন আমরা যদি একটু বলি, কর্নেল আনোয়ার লতিফ খান, ব্রিগেডিয়ার জেনারেল এমডি জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মুস্তফা সারওয়ার, কর্নেল একেএম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল এমডি কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল এমডি মাহবুব আলম, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল এমডি সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট জেনারেল মশিউর রহমান জুয়েল, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, মেজর জেনারেল শেখ এমডি সারওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল এমডি মাহবুবুর রহমান সিদ্দিক, ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজহার সিদ্দিক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম এবং মেজর রাফাত বিন আলম মুন। এই 15 কর্মকর্তা তারা কিন্তু আছেন এখানে। মূলত আজকে কিন্তু মামলা মেজর রাফাত বিন আলম মুন, তিনি, আমরা যেটি খেয়াল করছি যে তিনি আসলে অন্য আরেকটি মামলা, অর্থাৎ আজকে মোট 3টি মামলার আসামি এখানে এসছে, 2টি গুম এবং আরেকটি, আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি মামলা ছিল, সেটি হচ্ছে বিজিবি সদস্য ছিলেন 2 জন, কর্নেল রেদওয়ান এবং এই মেজর মুন। তারা হচ্ছে বাড্ডার আমপুরা এলাকায় 28 জনকে হত্যার একটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে সেই মামলার। অর্থাৎ 3টি মামলারই আজকে ডেট ছিল। 3টি মামলাই আসলে এই 15 সামরিক কর্মকর্তাকে এখানে হাজির করা হয়েছে এবং তারা কিন্তু চাকরিতে ছিলেন এবং সেই অবস্থায় তারা সেনা হেফাজতে গিয়েছিলেন, যেটি সামরিক বাহিনী থেকে ব্রিফ করে বলা হয়েছে। আজকে বেশ কয়েকটি নতুন ঘটনা কিন্তু এখানে ঘটেছে। যদি একটু এই মুহূর্তে একটু আলাদা করে মনে করে দিই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এত সকালে, এটি কিন্তু হাইকোর্টের বৃহত্তর যে বেঞ্চ, সেই বেঞ্চের সমমানের, অর্থাৎ সাধারণত হাইকোর্টের একটি বেঞ্চ বসে 2 জন বিচারপতিতে, এখানে 3 জন বিচারপতির বেঞ্চ এবং এটি হাইকোর্টের সমমানের। আপনি জানেন যে এই আদালতের যে বিচারগুলো হয় সেই রায়ের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টে কোনো আপিল হয় না, সরাসরি অ্যাপিলেট ডিভিশনে আপিল হয়, কারণ এটি হাইকোর্টের সমমানে। এরকম উচ্চ একটি আদালত আজকে এত সকালে বসছে, এটা খুবই, আমরা যদি বলি একেবারে রেয়ার ঘটনা। সেই আদালত অনেক সকালেই বসছে। তবে লোয়ার কোর্ট বা যে অধস্থান আদালত, সেগুলো সকালে বসে আমরা দেখেছি ঢাকাতে। এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যে এখানে আমরা সবাই অপেক্ষা করছি যে কোনো সময় আদালত বসবে এবং সেখানে আমাদেরকে ঢোকার অনুমতি দেওয়া হবে, কারণ এখনো পর্যন্ত ভেতরের প্রস্তুতি চলছে। তো যেটি বলছিলাম যে আদালত এখানে বসছে, নতুন কয়েকটি ঘটনার মধ্যে একটি হচ্ছে অনেক সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বসেছে, বসছে আর কি। দ্বিতীয় হচ্ছে যেই প্রিজন ভ্যানটিতে এই সামরিক কর্মকর্তাদের আনা হয়েছে, এটি বাংলাদেশে এই প্রিজন ভ্যানটি একেবারেই নতুন, একেবারে শীতাতপ নিয়ন্ত্রিত। সাধারণত আমরা দেখি যে ব্লু কালারের যে প্রিজন ভ্যানে আনা হয়, আমরা এর আগে দেখেছি যে সরকারের মন্ত্রী, সাবেক মন্ত্রী, বিচারপতি, সাবেক উপদেষ্টা, তাদেরকেও যে সমস্ত প্রিজন ভ্যানে আনা হয় সেটি সাধারণত একেবারেই সাধারণ যে প্রিজন ভ্যান পুলিশের, সেই প্রিজন ভ্যানে। আজকে দেখলাম একটি নতুন প্রিজন ভ্যান, এটি সামনে হয়তো আদালতের অন্যান্য, আমরা যতটুকু খবর পেয়েছি যে অন্যান্য কারাগারগুলোতেও কিন্তু ধীরে ধীরে এই ধরনের প্রিজন ভ্যানের ব্যবস্থা করা হবে। আরেকটি বিষয়, এখানে যারা আজকে আনা হয়েছে যেই সামরিক কর্মকর্তাদেরকে, তাদের আসলে এই মুহূর্তের স্ট্যাটাস কি দেখুন। আমরা এখানে যে তালিকা পাচ্ছি, এখানে তাদের নামের পাশে তাদেরকে পদচ্যুত করা হয়েছে বা তারা চাকরিতে নেই, এ ধরনের কোনো বক্তব্য নেই। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যেই বিষয়টি, সেটা আজকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটরকে নিশ্চয়ই গণমাধ্যম থেকে জিজ্ঞেস করালে তিনি সেটিও ক্লিয়ার করবেন। কিন্তু আইন অনুযায়ী যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20C নতুন যে ধারা যুক্ত করা হয়েছে, সেই ধারা অনুযায়ী কিন্তু যারা এখানে
যারা এখানে অভিযুক্ত হবেন তাদেরকে কিন্তু চাকরিতে থাকতে পারবেন না, জনপ্রতিনিধি থাকতে পারবেন না। আমরা এই মুহূর্তে একটু দেখাতে চাই আদালত বসছে এবং এই মুহূর্তে আমাদের যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা ঢোকার প্রস্তুতি নিচ্ছে। আর এই মুহূর্তের যে দৃশ্য আমরা দেখাচ্ছি সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই ভেতরের দৃশ্য, যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটি খুবই পরিচিত একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই কিন্তু উঠানো হয়েছে বিগত দিনের যত এখানে বিচার হয়েছে, তারা এখান থেকে নেমেছেন। আওয়ামী লীগ আমলেও যে যত গুরুত্বপূর্ণ বিচারগুলো এখানে হয়েছে, আমরা এই সিঁড়িটিকে দর্শকরা অনেকেই চেনেন। সেই ঠিক সিঁড়ির সামনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে, একের ভেতরে আমরা রয়েছি এবং এর ঠিক ডান পাশে গারদখানা রয়েছে। পুলিশ সদস্যরা তারা কিন্তু সেখানে অবস্থান নিয়ে আছে। এখনই 15 সামরিক কর্মকর্তাকে দোতলায় যে এই ট্রাইব্যুনাল একের এজলাস কক্ষ, সেই এজলাস কক্ষে তাদেরকে ঢুকানো হবে, অর্থাৎ সেখানে তাদের নিয়ে যাওয়া হবে এবং সেই এজলাস কক্ষের মধ্যে কিন্তু আলাদা একটি গ্লাস ঘেরা ডক রয়েছে, যেখানে আসামির কাঠগড়া বলা হয় বা আসামিদেরকে যেখানে রাখা হয় সেখানে যে বসবেন। সেই জন্য একেবারে পরিপূর্ণভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আর তারা বসার পরেই আইনজীবীরা সেখানে যাবেন। আইনজীবীরা যাওয়ার পরেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে 3 জন বিচারপতি রয়েছেন, চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা সহ 3 বিচারপতির যেই ট্রাইব্যুনাল বেঞ্চ, সেই বেঞ্চ সেখানে উঠবে। এখানে একটু জানিয়ে রাখি যে আজকে শুরুতেই কিন্তু এর মধ্যে প্রশাসনিক যেই জামিন আবেদনের কাজ সেটি তার আইনজীবীরা সম্পন্ন করেছেন, তেমন খবর আমরা পাচ্ছি। ব্যারিস্টার সারোয়ার তিনি রয়েছেন, তিনি সাবেক মেজর, এবং সেখানে শুরুতেই এই আসামিরা আদালতের কাছে ওকালতনামা দিবেন। ওকালতনামা বলতে এই দুঃখিত, আইনজীবীরা ওকালতনামা দিবেন, কারণ আসামিরা যে তাদেরকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন তাদেরকে সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন এবং তার পরবর্তীতে জামিন আবেদনটিও সেখানে উপস্থাপন করা হবে। আপনারা দেখেছেন যে এরই মধ্যে সামরিক বাহিনীর যেই কর্মকর্তাদেরকে এখানে আনা হয়েছে গুমের মামলায়, তারা কিন্তু ট্রাইব্যুনালের মধ্যে অর্থাৎ এজলাস কক্ষে উঠে গেছেন এবং এই কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যম কর্মীদেরকেও সেখানে ঢোকার অনুমতি দেওয়া হবে। আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মূল গেট, সেই গেটের বাইরে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আদালত বসবে এবং আদালত বসার পরেই আমরা সেখানে যাব এবং সেখানে কি হচ্ছে, কি আদেশ দেয়, জামিন আবেদন আসলে সেখানে গ্রহণ করা হয় কিনা, নাকি তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। এখানে একটি বিষয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে আদেশ দেওয়া হবে সেই আদেশে কিন্তু কারাগার উল্লেখ থাকবে না, সেটি জেল কর্তৃপক্ষকে দেওয়া হবে এবং জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবে যে তাদেরকে কোথায় রাখা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের থেকে যেই অর্ডার যাবে সেই অর্ডারের ভিত্তিতে জেল কর্তৃপক্ষ, আমরা যেটি এরই মধ্যে দেখেছি যে তাদের জন্য কিন্তু আলাদা সাব জেলের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা সেনানিবাসের একেবারে এমইএস এর যে 54 নম্বর ভবন, সেই ভবনকে সাব জেল ঘোষণা করা হয়েছে এবং সেই সাব জেলের এরই মধ্যে জেল কর্তৃপক্ষ কিন্তু সেখানের দায়িত্ব নিয়েছে এবং সেখানে একজন যে ডেপুটি জেলার, তার নেতৃত্বে কিন্তু এই সারাক্ষণ সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর অন্যান্য সিনিয়র কর্মকর্তা যারা রয়েছেন তারা তো যাবেনই। আমি এই মুহূর্তে আবার একটু দেখা যায় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে একেবারে কলাপসিবল দেওয়া যে মূল গেট, সেই গেটে কিন্তু সবাই অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম কর্মীরা সেখানে যাবে এবং আদালত বসবে। এখানে আরেকটি বিষয় একটু জানিয়ে দিতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা শুরুতে যেটি বলছিলাম যে 2টি মামলা, সেই 2টি মামলার সাথে আরো একটি মামলা, মোট 3টি মামলায় 15 সামরিক কর্মকর্তাকে নেওয়া হয়েছে। তার মধ্যে কর্নেল রেদওয়ান এবং মেজর মুন, তারা দুজন হচ্ছেন রামপুরা বাড্ডা এলাকায় যে 28 জনকে হত্যার যেই মামলাটি রয়েছে সেই মামলায় তারা অভিযুক্ত। তো এই ছিল এখন আপাতত আমার কাছে সর্বশেষ। কিছুক্ষণের মধ্যে যখন আদালত বসবে এবং কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের সর্বশেষ আমরা জানাবো। তবে সর্বশেষ যে খবরটি হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামরিক বাহিনীর 15 কর্মকর্তাকে এখানে হাজির করা হয়েছে গুমের 2টি মামলা এবং জুলাই আন্দোলনে হত্যাযজ্ঞের একটি মামলায়। জি জাহিদুল বাশার, আপনিও তথ্য সংগ্রহ করতে থাকুন। কিছুক্ষণ পর আদালতের কার্যক্রম শুরু হলে আমরা আবারও যোগ দেব। সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।